আপনাদেরকে এগ্রি করতে হবে, বিশেষ করে বড় ডাক্তার যারা আছেন আপনাদেরকে এগ্রি করতে হবে যে হ্যাঁ আমরা রেফারেল সিস্টেমে যাব। আমি বলতে চাচ্ছিলাম না কথাটা, বাট এখন না বলেও থাকতে পারলাম না এটা এই সিস্টেমটা। এবং স্বাভাবিকভাবে ভোটের জন্য আমি যদি গ্রামে যেতে পারি, তাহলে চিকিৎসা দেওয়ার জন্য পবিত্র দায়িত্ব হিসেবে আপনি কেন উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে যাবেন না, তাই না? ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে। আমার মনে হয় যে আমরা ধীরে ধীরে ওই জায়গায় যেতে পারি যেন টারশিয়ারি হাসপাতালের বহির্বিভাগে রেফারেল ছাড়া রোগী যেন না দেখা হয়, এবং এই ব্যাপারে হয়তো আমরা একটা নীতিগত সিদ্ধান্তে পৌঁছাতে পারি। তো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শাল্লার মতো একটা অত্যন্ত দুর্গম এলাকার পরিস্থিতি নিয়ে আসছে ডক্টর দেবব্রত আইচ মজুমদার। ডাক্তার দেবব্রত। শুভ সকাল সবাইকে। আজকে আমাদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি এবং আমাদের ঢাকা মেডিকেল কলেজের কৃতি ছাত্রী K43 ব্যাচের আমাদের সবার প্রিয় ডাক্তার জুবাইদা রহমান ম্যাডাম আমাদের মাঝে উপস্থিত আছেন। এই জন্য আসলে আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত বোধ করছি। প্রথমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। তিনি এবং তার দলের বিশেষ উদ্যোগে অত্যন্ত কম সময়ের মধ্যে আমাদের প্রতিটা উপজেলাতে আনসার মোতায়েন করা হয়েছে। তো এটা একটা অনেক বড় একটা ব্যাপার এবং আমরা মনে করি এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত ছিল। এটা প্রায় 1-1.5 মাস আগে আমরা এটা ব্যবস্থা। জি স্যার, এবং এটা এত দ্রুত হয়েছে এটা আসলে আমরা কল্পনা করি নাই আর কি। 3 দিনের মাথায় হয়েছে। হ্যাঁ হ্যাঁ স্যার। তো এই জন্য সবাই আসলে আমাদের স্বাস্থ্যখাতে যারা উপরে যারা আছেন সিনিয়র সবাই আসলে এটা ধন্যবাদ পাবার মতো একটা কাজ হয়েছে আর কি। তো আমি ডাক্তার দেবব্রত আইচ মজুমদার, ডিএমসি বেচ K61। আমি নিউক্লিয়ার মেডিসিনে এমডি ডিগ্রি সম্পন্ন করার পর এখন বর্তমানে সুনামগঞ্জের শাল্লায় উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার হিসেবে কর্মরত আছি। আমি দুইটা বিষয়ে একটু ফোকাস দিতে চাই বা আপনাদের কাছে একটু তুলে ধরতে চাই। প্রথম কথা হচ্ছে জনবল সংকট, এটা সবাই মোটামুটি জানে, কিন্তু অনেকে যেটা জানে না সেটা হলো আমাদের টেকনোলজিস্টের খুবই অভাব। বিশেষ করে উপজেলা পর্যায়ে প্রান্তিক পর্যায়ে টেকনোলজি নাই দেখে, যেমন আমার শালার কথাই বলি, আমার এখানে এক্স-রে এবং প্যাথোলজি ল্যাব আছে কিন্তু আমি টেকনোলজি নাই দেখে চালাতে পারছি না। তো সেক্ষেত্রে আসলে আমাদের যারা সেবা গ্রহীতা বা যারা হচ্ছে পেশেন্ট তারা কিন্তু আসলে পূর্ণ সেবাটা পাচ্ছে না। এটা একটা বিশাল একটা রেফারেল, যেটা আগে নিয়ে কথা হচ্ছিল যে এটাও রেফারেল একটা কারণ। আপনার এই যে টেকনোলজি যে এই যে যারা দরকার ল্যাবের লোকজন, এই ব্যাপারে আমরা অলরেডি কিন্তু সিদ্ধান্ত নিয়েছি। আমরা এই ব্যাপারে আমরা ডেভেলপ করে মন্ত্রী সাহেব বলেন না কি করেছি, কি স্টেপ নিয়েছি বলেন, আমাকে না ওনাকে। যে সম্মানিত ডাক্তার, আপনারা জানেন যে আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে যাচ্ছি, যার মধ্যে 80% হবে মহিলা। আমি আসতেছি এই 80% মহিলার মধ্যে আমরা বিভিন্ন টেকনিশিয়ান আমরা এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে রিক্রুট করতে যাচ্ছি। আগামী মাসে তার অ্যাডভার্টাইজমেন্ট হবে। আপনারা জেনে আরও খুশি হবেন যে আমরা প্যাথোলজিক্যাল ল্যাবটাকে উই আর গোয়িং টু এক্সটেন্ড ইট আপ টু দ্য উপজেলা লেভেল আন্ডার দ্য অ্যাডভাইস অফ আর অনারেবল প্রাইম মিনিস্টার। সেটার জন্য আমরা কাজ শুরু করেছি। আমাদের যে ইকুইপমেন্টস ইম্পোর্টে আমরা যাচ্ছি, এগুলি আমরা ইম্পোর্টে যাচ্ছি, এটা আমাদের উপজেলা লেভেল পর্যন্ত পৌঁছে দেবো। এমনকি কিডনি ডায়ালাইসিস 10 বেড আমরা করতে যাচ্ছি উপজেলা লেভেল পর্যন্ত আগামী 5 বছরের ভিতরে। অনেক ধন্যবাদ স্যারকে, অনেক ধন্যবাদ। আমি একটু আপনার স্পেসিফিক কোশ্চেনটা একটু অ্যাড করি। আপনি তো মেডিকেল টেকনোলজিসদের ইস্যুটা এনেছেন। আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেক উপজেলায় অতি দ্রুতই আমরা 2 জন করে মেডিকেল টেকনোলজিস্ট পৌঁছে দেবো ইনশাআল্লাহ। স্যার থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ আমাদের সবার পক্ষ থেকে স্যার। তবে এটা যদি একবার নিয়োগ না দিয়ে মানে যদি হচ্ছে কিছু বছর অন্তর অন্তর যদি দেওয়া হতো তাহলে হয়তো স্যার এটা মনে একটু ভালো হতো। মানে প্রথমবার তো দেওয়া হলো কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকদিন পর নিয়োগ হলে স্যার এর মধ্যে রিটায়ার হয়ে যায় অথবা অন্যান্য সমস্যা তৈরি হয়। জি স্যার, এটা যদি হয় আর কি স্যার একটা সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে সেটাই হবে, নরমাল নিয়মে এটা হবে। অ্যাপয়েন্ট হবে, তার একটা লিমিট থাকবে, ওই লিমিটে শেষ হয়ে গেলে নতুন লোক আসবে, ওখানে নতুন ট্রেন হবে আসবে, এটা কন্টিনিউয়াস প্রসেস। জি স্যার, এটা একবার শুরু হয়ে গেলে চলতে থাকবে এটা। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আমার দ্বিতীয় আরেকটা যেহেতু আমি হচ্ছে দুর্গম এলাকায় কাজ করছি, তো আমাদের যে দুর্গম ভাতা বা যেমন আমার এখানে যেটা হাওয়ার ভাতা সেটা আসলে খুবই নগণ্য।
দেখা যায় যে আমাদের ডাক্তারদের জন্য হচ্ছে ভাতা হচ্ছে 4,400 টাকা, নার্সদের জন্য 3,200 টাকা, আর হলো হেলথ অ্যাসিস্ট্যান্ট যারা আছে তারা মাত্র 1,860 টাকা পায়। এখন যেমন আমার এলাকায় এখন যাতায়াত কষ্ট করতে তো হয়। করলেন, আরো কয়দিন একটু কষ্ট করেন, দেশের অবস্থাটা একটু ভালো হোক, ইনশাল্লাহ আমরা জি বাড়াবো। স্যার, স্যার স্যার এইখানে স্যার দেশের অবস্থাটা যদি একটু স্যার ভালো হোক, দেশের অবস্থাটা একটু অর্থনৈতিক অবস্থা ভালো হোক, যারা আরো ডিপ্রাইভ জি, স্যার। শ্রেণীর মানুষ আছে তাদেরকে আরো একটু বেটার অবস্থানে আনি আমরা, ইনশাল্লাহ আপনাদেরটাও স্যার ভালো থ্যাংক হবে। ইউ স্যার। স্যার আরেকটা কথা একটু দেবব্রতকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ইয়েতে চলে যাই। আচ্ছা। আমরা চেষ্টা করব এই ধরনের আলোচনা যেন আবার আমরা একসময় করতে পারি। পরবর্তী আলোচনায় যাবার আগে আমরা স্বাস্থ্য ব্যবস্থা থেকে একটু করে মনোযোগ দিই। এই স্বাস্থ্য ব্যবস্থা ভালো করে চলতে হলে প্রয়োজন গবেষণার, আর এই গবেষণা ভালো করে চলতে হলে প্রয়োজন ভালো গবেষকের। আমাদের মাঝে আজ উপস্থিত আছেন ঢাকা মেডিকেল কলেজের K42 ব্যাচের গর্বিত ছাত্র, একজন গর্বিত অ্যালামনাই, সাবেক ছাত্রনেতা, ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের 90-এর প্রথম নির্বাচিত ভিপি এবং আমাদের সবার প্রিয় ববি ভাই। সময়ের পরিক্রমায় তিনি নিজেকে একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বাস্থ্য সমাজ বিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বর্তমানে ICDDRB-তে সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তাই সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনে গবেষণার গুরুত্ব, বর্তমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে তার মূল্যবান ধারণা প্রকাশ করার জন্য ববি ভাইকে অনুরোধ জানাচ্ছি। ডক্টর শরফুল ইসলাম খান, ববি। ধন্যবাদ এহসান। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, প্রিয় অনুজ K43 ব্যাচের ডক্টর জুবাইদুর রহমান, মঞ্চে উপবিষ্ট সকল সম্মানিত অতিথিবৃন্দ, এখানকার অতিথিবৃন্দ সবাইকে সশ্রদ্ধ সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমি এখানে দাঁড়িয়ে আজকে কিছুটা আবেগাপ্লুত। আপনি শুনেছেন 1991 সালে বেগম খালেদা জিয়া এই মিলন অডিটোরিয়ামে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আমি ওনার পাশে ছিলাম, সেই সময় আমি ছাত্র সংসদের ভিপি ছিলাম। বিগত 35 বছরে এই অডিটোরিয়ামে আমি আসতে পারিনি। আমি আজকে আনন্দিত এই কারণে যে আজকে আমি আপনার সামনে দাঁড়িয়ে এই মিলন অডিটোরিয়ামে কথা বলতে পারছি। মাননীয় প্রধানমন্ত্রী, গত 17 বছরে আপনি নিজের অজান্তেই একজন গবেষকে পরিণত হয়েছেন, শুধু রাষ্ট্রনায়ক নন। কারণ আপনি এক্সটেন্সিভ লিটারেচার রিভিউ করেছেন, ডকুমেন্টেশন রিভিউ করেছেন বাংলাদেশ সম্বন্ধে, স্বাস্থ্য ব্যবস্থাই শুধু নয়, সারা দেশে বিভিন্ন ব্যবস্থা নিয়ে। আপনি ইনফর্মাল ডিসকাশন করেছেন, আপনি অনলাইনে ফোকাস গ্রুপ ডিসকাশন করেছেন, এর একটিতে আমি উপস্থিত ছিলাম। এই কারণে গত নির্বাচনে বিএনপি যে ইস্তেহার দিয়েছিল সেটি একটি এভিডেন্স বেসড নির্বাচনী ইস্তেহার, যা অতীতে কখনো হয়নি। এবং সেই কারণেই এই ইস্তেহারের কথাগুলো, স্বাস্থ্য নিয়ে যে কথাগুলো, সেগুলো মানুষের হৃদয়কে স্পর্শ করেছে এবং এই ইস্তেহারের বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। আমি যদি স্বাস্থ্য গবেষণা বিষয়ে যাই, আপনি জানেন যে স্বাস্থ্য গবেষণায় যে ফান্ডিং যেটা, সেটা খুবই অপ্রতুল এবং যে কাউকে প্রশ্ন করলে হয়তো প্রথম অন্তরায় হিসাবে এটিকে দেখা হবে। কিন্তু যেভাবে স্বাস্থ্য বাজেট বেড়েছে, আমি মনে করি এই অন্তরায় দূর করা সম্ভব এবং নিশ্চয়ই আপনি সেদিকে লক্ষ্য রাখবেন। কিন্তু আপনার দৃষ্টি আকর্ষণ করছি, বিকজ টাকা থাকলেই সব কিছুর সমস্যার সমাধান হয় না। অতীতে এই অল্প টাকার ভেতরেও টাকা খরচ করা সম্ভব হয়নি, এই টাকার ভেতরেও লোপাট হয়েছে। সুতরাং স্বাস্থ্য শোনায় টাকা বাড়লে যে সমস্যার সমাধান হবে সেটা নয়, কারণ সমস্যা আরো গভীরে। সেটা কোথায়? সেটা সিস্টেমিক প্রবলেমে। দেখেন, ঢাকা মেডিকেল কলেজের একজন শিক্ষক যখন ডাক্তার হিসাবে বের হন, তার পক্ষে কোনোভাবেই রিসার্চ সম্বন্ধে জানা সম্ভব হয় না। সে যখন পোস্ট গ্রাজুয়েশনে যান, সেখানেও রিসার্চ সম্বন্ধে তারা ঠিকমতো জানতে পারেন না। তাদের থিসিস, MD MS কোর্সের যে থিসিস, সেই সময় কিছুটা জানেন। আসলে এই প্রক্রিয়াটিতে আমাদের রিসার্চ স্কিলড এবং ম্যান পাওয়ারের খুব অভাব রয়েছে, রিসার্চ লিটারেসির খুব অভাব রয়েছে। সুতরাং রিসার্চ ফান্ডিংয়ের পাশাপাশি আমি যদি আমার হিউম্যান রিসোর্সকে ঠিক করতে না পারি, আমি যদি রিসার্চার তৈরি করতে না পারি, তাহলে আমার গবেষণা হবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার আরেকটি দৃষ্টি আকর্ষণ করছি। আমরা ICDB-তে অনেক রিসার্চ করি, রিসার্চ করলেই সব সমস্যার সমাধান হয় না। কারণ যে জায়গাটিতে সবচেয়ে বড় সমস্যা, সেটি হচ্ছে রিসার্চের যে গবেষণার ফলাফল, সেই ফলাফলকে আমরা পলিসি ট্রান্সলেশনে নিয়ে যেতে পারছি কিনা, এবং সেখানে বাংলাদেশে ব্যাপক গ্যাপ রয়েছে। সুতরাং সেই জায়গাটিতে আমাদের কাজ করতে হবে। এবং আজকে যে সমস্ত রিফর্মের কথা বলা হচ্ছে, এই রিফর্মগুলো